হে বন্ধুরা, কল্পনা করো এক দূরবর্তী গ্রামের সীমান্তে, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। সেখানে একটা জরাজীর্ণ কুটির অটলভাবে দাঁড়িয়ে আছে। এমন এক কুটির যাকে দেখলে মনে হয় যেন যুগ যুগ ধরে ভুলে যাওয়া স্মৃতির ছায়া এর ওপর পড়ে আছে। দেয়াল থেকে কাদামাটি ঝরে পড়ছে অবিরাম। ছাদের কয়েক জায়গায় ফাটল ধরে বর্ষার জল ঢুকে পড়ে ভিতরে। সেই কুটিরে বাস করে এক বৃদ্ধা নারী, যার বয়স হয়তো ৮০-র কাছাকাছি হবে। তার কোমর ঝুঁকে গেছে বছরের ভারে, চোখে অস্পষ্টতা ছড়িয়ে পড়েছে, আর মুখে শুধু ঝুড়ি নয়, বরং অতীতের অগণিত কষ্টের গভীর চিহ্ন ফুটে উঠেছে। গ্রামবাসীরা তাকে রাধিকা দেবী বলে সম্বোধন করে, কিন্তু এখন তাকে ডেকে ওঠার মতো কেউ নেই। কারণ যার জন্যে সে তার সমস্ত জীবন উজাড় করে দিয়েছে, সেই সন্তান দশক আগে এক অন্ধকার রাতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং আর কোনোদিন ফিরে আসেনি। রাধিকা দেবীর অস্তিত্ব এখন অন্যদের করুণায় নির্ভরশীল। কোনো প্রতিবেশী দুবেলা খাবার দিয়ে যায়, কোনো পুরনো জামা কাপড়, কখনো গ্রামের নারীরা কিছু খাদ্য সামগ্রী দিয়ে যায়, আর তাতেই তার দিন কাটে। প্রতি সকালে সে কুটিরের বাইরে বসে থাকে, হাতে একটা জরাজীর্ণ জপমালা, ঠোঁটে অস্ফুট মন্ত্রোচ্চারণ, আর চোখ বারবার সেই ধুলোয় ধূসরিত পথের দিকে চলে যায়, যেন তার মনে এখনও আলো জ্বলছে যে হয়তো আজ তার সন্তান ফিরে আসবে। কিন্তু বন্ধুরা, তাকে কি করে জানা যাবে যে তার সন্তান ফিরবে? অবশ্যই, কিন্তু সেদিন সে আর সাধারণ ছেলে নয়, বরং সমগ্র জেলার প্রধান প্রশাসক হয়ে উঠবে। দশক আগের স্মৃতি, যখন রাধিকা দেবী এক সাধারণ শ্রমজীবী পুরুষের স্ত্রী ছিলেন। তার স্বামী কৃষ্ণচন্দ্র গ্রাম থেকে গ্রাম ঘুরে খেতে কাজ করত, বা উটের ভাটায় শ্রম দিত, আর কোনো মতে পরিবারের খরচ চালাত। কিন্তু যাই হোক না কেন, তাদের জীবন হাসি মুখে চলছিল। তারপর হঠাৎ একদিন রোগ কৃষ্ণচন্দ্রকে আক্রমণ করল। চিকিৎসার খরচ ছিল না, হাসপাতাল ছিল অনেক দূরে, আর মাত্র কয়েক দিনের মধ্যেই কৃষ্ণচন্দ্র এই পৃথিবী ছেড়ে চলে গেল। সেই দিন রাধিকা দেবী বিধবা হয়ে পড়লেন, আর সেই দিন তিনি মনে মনে শপথ নিলেন যে যত কষ্টই হোক, তিনি তার সন্তান বিজয়কে কখনো ভুল পথে যেতে দেবেন না। সেই সময় বিজয়ের বয়স ছিল মাত্র ৫ বছর, নির্দোষ, অজানা, আর বাবার চিতায় জ্বলা আগুন যেন তার ভবিষ্যৎকেও স্পর্শ করছে। রাধিকা দেবী অন্যের বাড়িতে কাজ শুরু করলেন, খেতে শ্রম দিলেন, কখনো ইটের ভাটায় গেলেন, কখনো থালা বাসন ধুলেন, কখনো মেঝে ঝাগলেন, কিন্তু সন্তানকে কখনো না খাইয়ে রাখেননি। নিজের অংশের খাবার অর্ধেক করে তাকে খাইয়েছেন। সময় গড়িয়ে গেল, আর বিজয় ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগল। কিন্তু দারিদ্র্যের সঙ্গে সঙ্গে তার মধ্যে আরও একটা জিনিস বাড়তে থাকল: ক্রোধ। নিজের অবস্থার প্রতি ক্রোধ, নিজের গ্রামের প্রতি ক্রোধ, আর তার মাতার কঠোরতার প্রতি ক্রোধ। রাধিকা দেবী কঠোর ছিলেন, কারণ তার ভয় ছিল যে কোনোভাবে গ্রামের দুর্দান্তি যুবকদের সঙ্গে মিশে বিজয়ও যেন খারাপ পথে না চলে যায়। তিনি তাকে ধমক দিতেন, বোঝাতেন, আর কখনো কখনো শাস্তি দিতেনও, কিন্তু প্রত্যেক শাস্তির পিছনে তার হৃদয় নিজেই রক্তক্ষরণ করত। তিনি জানতেন যে আজ কঠোর না হলে কাল তার সন্তান নষ্ট হয়ে যাবে। কিন্তু বিজয় সেই বয়সে এই কথা অনুধাবন করতে পারেনি। এক রাত্রি যখন বিজয় ১৬ বছর বয়সী হয়েছে, তখন সে তার সঙ্গীদের সঙ্গে দেরি করে বাড়ি ফিরল। তার শরীর থেকে মদের গন্ধ বেরোচ্ছিল, আর চোখ লাল হয়েছিল। রাধিকা দেবী যেই দেখলেন, তার হৃদয় কেঁপে উঠল, আর ক্রোধে তিনি প্রথমবার সন্তানের প্রতি হাত তুললেন এবং বললেন যে তুমি আমার সন্তান হওয়ার যোগ্য নও। বন্ধুরা, এই সেই কথাগুলো যা সব কিছু পরিবর্তন করে দিল। বিজয় সেই রাত্রি কিছু উত্তর দিল না, নীরবে ভিতরে গেল, মাতার ঘুমনোর অপেক্ষা করল। তারপর একটা ছোট বোচকায় তার পোশাক বাঁধল, আর অন্ধকার রাত্রিতে পিছন না তাকিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। পরের সকালে যখন রাধিকা দেবী সন্তানকে দেখতে পেলেন না, তখন প্রথমে ধারণা করলেন কোনো কাজে বাইরে গেছে। কিন্তু যখন সন্ধে নামল এবং বিজয় ফিরল না, তখন তার পায়ের তলায় ভূমি সরে গেল। তিনি গ্রাম থেকে গ্রাম ঘুরলেন, আত্মীয় স্বজনের কাছে গেলেন, পুলিশ স্টেশনে গেলেন, কিন্তু বিজয় কোথাও খুঁজে পাওয়া গেল না। ধীরে ধীরে বছরগুলো অতিবাহিত হল, আশাগুলো ভেঙে চুরমার হল, আর অবশেষে রাধিকা দেবী মেনে নিলেন যে তার সন্তান হয়তো আর এই পৃথিবীতে নেই। এদিকে বিজয় শহরে পৌঁছে গিয়েছিল, ক্ষুধার্ত, একাকী এবং ভীত। কিন্তু ভাগ্য তার জন্য একটা ভিন্ন পথ উন্মোচিত রেখেছিল। প্রথমে একটা ছোট রেস্তোরাঁয় কাজ, তারপর লেখাপড়া শুরু, দিনে শ্রম এবং রাত্রি অধ্যয়ন, আর অন্তরে অন্তরে সে নিজেকে প্রমাণ করার সংকল্প পোষণ করতে লাগল। সেখান থেকেই সেই বিজয়ের যাত্রা শুরু হয়, যা আগামী বছরগুলোতে তাকে একজন কর্মকর্তা,
প্রশাসক এবং সমগ্র জেলার সবচেয়ে কঠোর কর্মকর্তা হিসাবে পরিচিত করবে। কিন্তু বন্ধুরা, আসল কাহিনী তখন শুরু হয় যখন একদিন কাগজপত্রের স্তূপের মধ্যে বসে প্রশাসক বিজয়ের সামনে একটা প্রতিবেদন আসে, যাতে উল্লেখ করা যে গ্রামের সীমান্তে এক বৃদ্ধা নারী কুটিরে ক্ষুধা এবং অসুস্থতার সঙ্গে লড়াই করছে। আর সেই প্রতিবেদনে লিখিত নাম রাধিকা দেবী। এই নাম পড়তেই বিজয়ের হাত কাঁপতে শুরু করল, কলম হাত থেকে পড়ে গেল, আর দশক আগের সেই রাত্রি তার চোখের সামনে ঘুরে গেল। বন্ধুরা, সেই কাগজে লিখিত নাম যেই বিজয়ের দৃষ্টিগোচর হল, তার অন্তরে যেন কিছু চুরমার হয়ে গেল। যে মাতাকে সে দশক আগে ক্রোধে পরিত্যাগ করে চলে গিয়েছিল, সেই মাতা আজ সরকারি দলিলে এক অসহায় বয়োজ্যেষ্ঠ নারী হিসাবে পরিণত হয়েছে। প্রশাসক বিজয় সিংহের চেয়ারে উপবিষ্ট সেই কর্মকর্তা হঠাৎ তার অন্তরের সেই ১৬ বছরের যুবকটিতে রূপান্তরিত হল, যে এক রাত্রি নীরবে কুটির ছেড়ে চলে গিয়েছিল। অফিসে উপস্থিত সকল কর্মকর্তা দেখছিল যে প্রধান সাহেব হঠাৎ নীরব হয়ে গেছেন। তাদের দৃষ্টি কাগজে আবদ্ধ, কিন্তু মন কোথাও অনেক দূরে বিচরণ করছে। বিজয় ধীরে কাগজ বন্ধ করলেন এবং গম্ভীর স্বরে প্রশ্ন করলেন যে এই নারীর সম্পর্কে আরও কী তথ্য রয়েছে। তখন অধস্তন কর্মকর্তা জানালেন যে সাহেব, এই নারী গ্রামের সীমান্তে একটা জরাজীর্ণ কুটিরে বাস করেন। পঞ্চায়েত থেকে বারবার সাহায্যের সুপারিশ করা হয়েছে, কিন্তু কাগজি জটিলতায় বিষয় আটকে রয়েছে। বয়স অনেক, চলাফেরায় অক্ষম এবং প্রায়ই না খেয়ে রাত কাটান। এতটা শুনতেই বিজয়ের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে গেল, আর হৃদয়ে একই প্রশ্ন অনুরণিত হতে লাগল যে কি সত্যি আমার মাতা আজও সেই কুটিরে রয়েছেন যেখানে আমি জন্মগ্রহণ করেছি। বন্ধুরা, সেই দিন বিজয় কাউকে কিছু জানালেন না। অফিসের কাজ সম্পন্ন করলেন, সন্ধ্যায় সরকারি আবাসে ফিরলেন। কিন্তু প্রথমবার সেই বিলাসবহুল ঘরের দেয়ালগুলো তাকে কাটতে শুরু করল। শীতাতপ নিয়ন্ত্রণেই শীতল বায়ুতেও তার কপাল থেকে ঘাম ঝরতে লাগল। রাত্রে খাবার সামনে রাখা ছিল, কিন্তু গলা দিয়ে নামছে না। বারবার মাতার মুখ চোখের সামনে ভেসে উঠছে, সেই ঝুঁকে পড়া কোমর, সেই কঠোর মুখ যার পিছনে অসীম স্নেহ লুকিয়েছিল, সেই হাত যা কখনো তাকে শাস্তি দিয়েছে, আর সেই হাতই তাকে না খাইয়ে রাখেনি। রাত্রির গভীরে ২টা বাজতেই বিজয় ঘুম থেকে চমকে উঠে বসলেন। স্বপ্নে তিনি দেখলেন যে তার মাতা কুটিরের বাইরে বসে তাকে আহ্বান করছেন, এবং তিনি যত চেষ্টাই করুন না কেন তার কাছে পৌঁছতে পারছেন না। ভীতিগ্রস্ত হয়ে তিনি জল পান করলেন, এবং সেই মুহূর্তে একটা সংকল্প গ্রহণ করলেন যে তিনি মাতার কাছে যাবেন, কিন্তু প্রশাসক হিসেবে নয়, বরং সন্তান হিসেবে। পরের দিন অফিসে পৌঁছতেই তিনি তার সহকারীকে ডাকলেন এবং জানালেন যে আজ সন্ধ্যায় আমাকে কোনো সভায় অংশগ্রহণ করতে হবে না এবং আমার গ্রাম পরিদর্শন ব্যক্তিগত কারণে করতে হবে। সহকারী কিছু অনুধাবন করল না, কিন্তু প্রধান সাহেবের মুখের কঠোরতা দেখে সে কোনো জিজ্ঞাসা করল না। বন্ধুরা, সেই দিন সন্ধ্যা নামতেই একটা সরকারি যান গ্রামের দিকে রওনা হলো, কিন্তু তাতে না কোনো সাইরেন ছিল, না কোনো লাল আলো। চালককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে কাউকে জানাতে হবে না যে জানে প্রশাসক বসে রয়েছেন। পথ চলতে চলতে বিজয় জানালা থেকে বাইরে তাকাতে লাগলেন। সেই ক্ষেত্রসমূহ, সেই মাটির সুবাস, সেই অসমতল পথ এবং প্রত্যেক মোড়ে অতীতের বছরগুলো তার চোখের সামনে ঘুরতে শুরু করল। যত যত যান গ্রামের নিকটবর্তী হচ্ছিল, তত তত তার হৃদয় দ্রুততর ধকধক করতে লাগল। দশক ধরে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অনেক অপরাধীকে শাস্তি প্রদান করেছেন, কিন্তু আজ তাকে সবচেয়ে বেশি আতঙ্ক লাগছে তার মাতার সামনে দাঁড়ানোতে। গ্রামের বাইরে যান থামানো হল। বিজয় সাধারণ পোশাক পরিহিত ছিলেন, মুখে খোঁচা দাড়ি ছিল এবং মাথায় টুপি, যাতে কেউ চিনতে না পারে। তিনি পায়ে হেঁটে গ্রামের গলিপথে চলতে শুরু করলেন। কিছু লোক তাকে দেখছিল, কিন্তু চিনতে পারছিল না। সেই গলিগুলো যেখানে তিনি কখনো খালি পায়ে দৌড়াদৌড়ি করতেন, সেই কুঁয়ো, সেই পিপুল বৃক্ষ, এবং তারপর সেই কুটির যাকে দেখে বিজয়ের পা স্বয়ং থমকে গেল। কুটির আগের থেকে আরও বেশি জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। দেয়ালগুলো বাঁকা হয়ে গেছে, দরজা অর্ধেক ভাঙা রয়েছে এবং বাইরে একটা পুরনো খাট পড়ে রয়েছে। বিজয়ের চোখ ভরে উঠল, তার গলা শুকিয়ে গেল এবং তিনি কিছুক্ষণ সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তখন কুটিরের ভিতর থেকে একটা দুর্বল স্বর ভেসে এলো, কে আছো? এবং সেই স্বর বিজয়ের পায়ের থেকে যেন সমস্ত শক্তি কেড়ে নিল। তিনি এগোলেন ধীরে। কুটিরের ভিতর ঝুঁকে দেখলেন যে তার মাতা রাধিকা দেবী এক কোণে বসে কোনোমতে চুলোয় কিছু রান্নার চেষ্টা করছেন। শরীর আগের থেকে আরও দুর্বল হয়ে পড়েছে, চুল সম্পূর্ণ শুভ্র এবং চোখে সেই পুরনো ক্লান্তি।
সেই মুহূর্তে বিজয় প্রশাসক নন, কর্মকর্তা নন, তিনি শুধু এক সন্তান যে দশক পর তার মাতাকে জীবিত দেখছেন। রাধিকা দেবী তাকে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন যে বাবু, কি চাই তোমার? বিজয় কাঁপা স্বরে বললেন যে মা, একটু জল পাওয়া যাবে? মা শব্দ শুনতেই রাধিকা দেবী একটু চমকে উঠলেন, কিন্তু বয়স এবং দুর্বলতা তার স্মৃতিকে প্রতারিত করেছে। তিনি কাঁপা হাতে একটা পাত্রে জল এগিয়ে দিলেন। বিজয় জল পান করলেন না, শুধু সেই পাত্র ধরে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন যে মা, আমি ফিরে এসেছি। কিন্তু রাধিকা দেবী এখনও অনুধাবন করতে পারেননি যে সামনে উপবিষ্ট ব্যক্তিটি সেই সন্তান যে দশক আগে তাকে পরিত্যাগ করে চলে গিয়েছিল। বন্ধুরা, বিজয় মাটিতে বসে কাঁদতে শুরু করলেন এবং রাধিকা দেবী তাকে বিস্মিত হয়ে নিরীক্ষণ করতে লাগলেন। তাকে বোঝা যাচ্ছিল না যে এই অপরিচিত ব্যক্তি হঠাৎ কেন এত আবেগপ্রবণ হয়ে পড়েছে। তিনি কাঁপা স্বরে জিজ্ঞাসা করলেন যে বাবু, তুমি ঠিক তো আছো? কোথাও অসুস্থ তো নও? এবং তারপর তিনি কোনো মতে উঠলেন এবং কাছে পড়ে থাকা পুরনো কাপড় দিয়ে তার অশ্রু মুছতে শুরু করলেন। সেই হাত, যাতে কখনো বলিষ্ঠতা ছিল, আজ কাঁপছে, কিন্তু সেই স্পর্শে সেই পুরনো স্নেহ অটুট রয়েছে। বিজয় সেই হাত তার কপালে স্পর্শ করলেন এবং তার শোক আরও তীব্রতর হয়ে উঠল। দশকের সমস্ত দুঃখ, সমস্ত ভুল, সমস্ত নীরবতা একসঙ্গে বাইরে বেরিয়ে আসতে লাগল। তিনি বলতে চাইছিলেন যে মা, আমি তোমার বিজয়, কিন্তু শব্দগুলো গলায় আটকে যাচ্ছিল। তাকে আশঙ্কা ছিল যে যদি সত্য প্রকাশ করেন তাহলে কোনোভাবে মাতা তাকে গ্রহণ করতে অস্বীকার না করেন, কারণ তিনি মাতাকে পরিত্যাগ করে খুব গুরুতর অপরাধ করেছেন। রাধিকা দেবী তাকে খাটে বসালেন, নিজে নিচে মাদুরে বসলেন এবং জিজ্ঞাসা করলেন যে কোথা থেকে এসেছ বাবু, এবং এখানে কেন এসেছ? বিজয় নিজেকে সংযত করে বললেন যে মা, আমি শহর থেকে এসেছি, কাজ করি এবং কোনো কাজে এই গ্রামে এসেছিলাম। রাধিকা দেবী দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন যে কাজ তো সকলে করে বাবু, কিন্তু ভাগ্য সকলের একরকম নয়। আমার সন্তানও কাজের জন্যই বাড়ি ছেড়েছে। এত বলে তার চোখ ভরে উঠল। তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন যে ঈশ্বর জানেন সে জীবিত আছে কিনা। যদি জীবিত থাকত তাহলে হয়তো একবার তো ফিরে আসত। বন্ধুরা, এটা শুনে বিজয়ের বুকে যেন কেউ ছুরি ঘুরিয়ে দিল। তিনি সেখানেই ঝুঁকে পড়লেন এবং মাতার পা ধরে নিলেন, কিন্তু এখনও তিনি তার নাম প্রকাশ করেননি। শুধু এটাই বললেন যে মা, যদি সে ফিরে আসে তাহলে কি তুমি তাকে ক্ষমা করবে? রাধিকা দেবী এক মুহূর্ত না চিন্তা করে বললেন যে মাতার হৃদয় কখনো সন্তানের জন্য বন্ধ হয় না, যত গুরুতর অপরাধ করুক না কেন। যদি আমার সন্তান ফিরে আসে তাহলে আমি তার সমস্ত ভুল ভুলে যাব, শুধু একবার তাকে দেখি। এটা শুনতেই বিজয়ের চোখ থেকে অশ্রু থামার নাম করছে না। তাকে অনুভূত হল যে সে যে মাতাকে পরিত্যাগ করেছে সে আজও সেইভাবে তার পথ প্রতীক্ষা করছেন। বন্ধুরা, সেই সময় কুটিরের বাইরে কিছু গ্রামবাসী জমা হয়ে গেল। কেউ শহরের যান দেখে এসেছে, কেউ অপরিচিত ব্যক্তিকে কুটিরে প্রবেশ করতে দেখেছে। ধীরে ধীরে ভিড় বাড়তে লাগল। রাধিকা দেবী বাইরে ঝুঁকে দেখলেন এবং বললেন যে হয়তো কোনো কাজে এসেছে। তুমি এখানে বসো বাবু, আমি দেখছি। কিন্তু বিজয় এখন আর বিলম্ব করতে চাইছিলেন না। তিনি নিজেকে সংযত করলেন এবং কাঁপা স্বরে বললেন যে মা, আমিই তোমার বিজয়। দশক আগে যে রাত্রিতে চলে গিয়েছিল সেই বিজয় আজ ফিরে এসেছে। এটা শুনতেই রাধিকা দেবী যেন পাথরের মতো স্থির হয়ে গেলেন। তার চোখ বিস্ফারিত হল, হাত থেকে পাত্র পড়ে গেল এবং তিনি বিজয়ের মুখ গভীরভাবে নিরীক্ষণ করতে লাগলেন, যেন স্মৃতির গভীরে হারিয়ে কোনো পুরনো মুখ অনুসন্ধান করছেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ চিৎকার করে উঠলেন এবং বিজয়কে বুকে জড়িয়ে নিলেন। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন যে তুমি জীবিত আছো বাবু, তুমি সত্যিই জীবিত আছো। আমি তো তোমাকে মৃত ভেবেছিলাম। দশক ধরে আমি প্রত্যেক দিন তোমার প্রতীক্ষা করেছি, প্রত্যেক রাত্রি ঈশ্বরের কাছে তোমাকে ফিরিয়ে পাঠানোর প্রার্থনা করেছি। এটা বলতে বলতে তার স্বর ভেঙে গেল এবং তিনি বিজয়ের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগলেন। বিজয়ও মাতাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করেছিলেন এবং বারবার শুধু এটাই বলছিলেন যে মা, ক্ষমা করো, আমার থেকে খুব গুরুতর ভুল হয়েছে। গ্রামবাসীরা এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়ল। কারো চোখ আর্দ্র ছিল তো কেউ নীরবে মাথা নত করে দাঁড়িয়েছিল। সকলে অনুধাবন করেছে যে এই সেই সন্তান যার নাম বছর ধরে এই কুটিরের সঙ্গে যুক্ত ছিল। কিছুক্ষণ পর যখন রাধিকা দেবী শান্ত হলেন তখন তিনি বিজয়কে উপর থেকে নিচ পর্যন্ত নিরীক্ষণ করলেন এবং বললেন যে বাবু, তুমি তো অনেক পরিবর্তিত হয়ে গেছ। তোমার পোশাক, তোমার কথাবার্তা সবকিছু ভিন্ন। তুমি কি কাজ করো? তখন বিজয় প্রথমবার তার পরিচয় প্রকাশ করলেন যে মা, আমি জেলার প্রধান প্রশাসক। লোকজনের কাজ নিরীক্ষণ করি এবং ন্যায় বিচার প্রদানের চেষ্টা করি।
এটা শুনতেই গ্রামে ফিসফিস শুরু হয়ে গেল। কাউকে বিশ্বাস হচ্ছে না যে এই কুটিরের সন্তান এত বড় কর্মকর্তা হয়ে উঠেছে। রাধিকা দেবী নিজেও এই সত্যকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারছেন না। তিনি বারবার বিজয়ের মুখ স্পর্শ করছেন, তার মাথায় হাত বোলাচ্ছেন এবং বলছেন যে বাবু, তুমি সত্যিই আমার বিজয় তো? কোথাও আমি স্বপ্ন তো দেখছি না। বিজয় প্রত্যেকবার মাতার হাত ধরে বলছেন যে না মা, এটা স্বপ্ন নয়, আমি তোমার সেই সন্তান যে ভুল করে চলে গিয়েছিল এবং আজ ক্ষমা প্রার্থনা করতে ফিরেছে। বন্ধুরা, তখন গ্রামের নেতা এবং কিছু বয়োজ্যেষ্ঠরাও সেখানে উপস্থিত হল। নেতা বিজয়কে গভীরভাবে নিরীক্ষণ করল এবং একটু দ্বিধা করে জিজ্ঞাসা করল যে আপনিই কি প্রধান সাহেব? বিজয় খুব শান্তভাবে মাথা নাড়লেন এবং বললেন যে হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমি প্রধান নই, আমি শুধু আমার মাতার সন্তান। এটা শুনে নেতা এবং গ্রামবাসীরা আরও আবেগ আপ্লুত হয়ে পড়ল। রাধিকা দেবী নেতার দিকে তাকালেন এবং বললেন যে দেখো বাবু, কত বড় হয়ে গেছে, ঈশ্বর আমার কথা শুনেছেন। কিন্তু তার স্বরে আনন্দের থেকে একটা অদ্ভুত আশঙ্কা ছিল। আশঙ্কা এই যে কোনোভাবে তার সন্তান আবার তার থেকে দূরে না চলে যায়। বিজয় এই আশঙ্কা অনুভব করলেন। তিনি তার হাত ধরে বললেন যে মা, এখন আমি তোমাকে কখনো একা ছেড়ে যাব না, যাই ঘটুক না কেন। এখন তুমি আমার সঙ্গে চলো। এই কুটির তোমার দুঃখ, তোমার শাস্তি, এখন তোমাকে এখানে থাকতে হবে না। কিন্তু রাধিকা দেবী ধীরে মাথা নাড়লেন এবং বললেন যে বাবু, এই কুটির শুধু দুঃখ নয়, এটাই আমার সমগ্র জীবন। এখানেই তোমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এখানেই তুমি জন্মগ্রহণ করেছ। আমি এটাকে পরিত্যাগ করে কিভাবে যাই? বন্ধুরা, বিজয় কিছুক্ষণ নীরব রইলেন। তিনি কুটিরের জীর্ণ দেয়ালগুলো দেখলেন, মাতার কাঁপা হাতগুলো দেখলেন এবং তারপর একটা সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি গ্রামবাসীদের বললেন যে এই কুটির ধ্বংস করা হবে না, এটা রূপান্তরিত হবে, কিন্তু এখানেই থাকবে। এই স্থানে আমার মাতার বাসস্থান নির্মিত হবে, এমন বাসস্থান যাতে তিনি কখনো ক্ষুধার্ত থাকতে না হয়, কখনো শীত বা বৃষ্টিতে ভয় পেতে না হয়। এটা শুনতেই গ্রামবাসীরা নীরব হয়ে গেল। কারও আশা ছিল না যে প্রধান সাহেব এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিজয় সেই মুহূর্তে যোগাযোগ যন্ত্র বের করে স্থানীয় উন্নয়ন কর্মকর্তা এবং প্রকৌশলীকে আহ্বান করলেন এবং বললেন যে কাল সকালে এই গ্রামে আবাসন প্রকল্প এবং বয়োজ্যেষ্ঠ ভাতার সমস্ত লম্বিত বিষয়ে আমার সামনে উপস্থাপিত করা হোক। কোনো কাগজে যদি অবহেলা পাওয়া যায় তাহলে দায়ী কর্মকর্তাকে মুক্তি দেওয়া যাবে না। গ্রামবাসীরা প্রথমবার কোনো প্রধানকে এত আবেগপ্রবণ এবং এত কঠোর একসঙ্গে দেখল। রাত্রি হয়ে গেছে। বিজয় মাতার সঙ্গে সেই কুটিরে থাকলেন। তিনি নিজে চুলা জ্বালালেন, গ্রামবাসীদের থেকে দুধ এবং ঔষধ আনালেন, মাতাকে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। রাধিকা দেবীর চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। তিনি বারবার ঈশ্বরের নাম উচ্চারণ করছেন এবং বলছেন যে হে প্রভু, যদি আজকের পর আমাকে তুলে নাও তাহলে কোনো অভিযোগ নেই, আমার সন্তান আমার চোখের সামনে রয়েছে। বিজয় মাতার কাছে উপবিষ্ট রইলেন, তার মাথা তার কাঁধে টেকিয়ে রাখলেন এবং প্রথমবার অনুভব করলেন যে সমস্ত সম্পদ, সমস্ত ক্ষমতা, সমস্ত চেয়ার মাতার একটা অশ্রুর সামনে কিছুই নয়। বন্ধুরা, কিন্তু কাহিনী এখনও সমাপ্ত হয়নি। পরের দিন যা ঘটবে তা শুধু রাধিকা দেবীর জীবন নয়, বরং সমগ্র গ্রামের চিত্র পরিবর্তন করে দেবে। কারণ আজ প্রথমবার প্রধান বিজয় সিংহ তার অধিকারের ব্যবহার কোনো অনুসন্ধানের জন্য নয়, বরং তার অতীতের হিসাব নিকাশ করার জন্য করবেন। বন্ধুরা, পরের সকালে যখন গ্রামে সূর্যোদয় হল, তখন তা শুধু একটা নতুন দিন নয়, বরং সমগ্র গ্রামের জন্য একটা নতুন ভাগ্যের আরম্ভ। রাত্রিভর রাধিকা দেবী সঠিকভাবে নিদ্রা যেতে পারেননি। কখনো তার সন্তানের মুখ নিরীক্ষণ করছেন, কখনো তার হাত স্পর্শ করে এটা নিশ্চিত করছেন যে তিনি স্বপ্ন দেখছেন না। বিজয়ও সমগ্র রাত্রি জাগরিত রইলেন। কখনো কুটিরের দেয়াল নিরীক্ষণ করছেন, কখনো মাতার নিঃশ্বাস শ্রবণ করছেন এবং প্রত্যেক মুহূর্তে তার অন্তরে অনুভব করছেন যে চেয়ারে পৌঁছনোর জন্য তিনি জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্ক পরিত্যাগ করেছেন, সেই চেয়ার এখন সেই সম্পর্কের সামনে তাকে খুব ছোট মনে হচ্ছে। সকাল হতেই গ্রামে খবর ছড়িয়ে পড়েছে যে আজ প্রধান সাহেব নিজে গ্রামে থেকে সমস্ত কাজ নিরীক্ষণ করবেন। লোকজন তাদের দুঃখ, অভিযোগ এবং আকাঙ্ক্ষা নিয়ে জমা হতে শুরু করল। কেউ বয়োজ্যেষ্ঠ ভাতার জন্য ব্যতিব্যস্ত ছিল, কেউ খাদ্য কার্ডের জন্য, কারো জমিতে দুর্বৃত্তরা দখল করেছে, তো কেউ বছর ধরে সরকারি আবাসনের কাগজ আটকে থাকার কষ্ট সহ্য করছে। এবং এসবের মধ্যে রাধিকা দেবী তার কুটিরের বাইরে খাটে উপবিষ্ট হয়ে শুধু তার সন্তানকে নিরীক্ষণ করছেন। তাকে এখন কারো থেকে কিছু প্রয়োজন নেই। তার জন্য সবচেয়ে বড় সম্পদ সেই যা দশক পর তার সামনে উপস্থিত।
বিজয় সকাল সকাল তার অধস্তন কর্মকর্তাদের গ্রামে আহ্বান করলেন। কোনো অজুহাত চলল না। স্থানীয় উন্নয়ন কর্মকর্তা হোক, ভূমি কর্মকর্তা হোক, বিদ্যুৎ বিভাগ হোক বা পঞ্চায়েত সচিব, সকলকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে আজ কোনো আনুষ্ঠানিকতা হবে না, আজ কাজ মাঠে হবে। বিজয় গ্রামের মধ্যভাগে সভা বসালেন এবং সেখানে উপবিষ্ট হয়ে এক এক গ্রামবাসীর কথা শ্রবণ করলেন। কিন্তু বন্ধুরা, এটা কোনো সাধারণ প্রশাসনিক শুনানি নয়, কারণ প্রত্যেক অভিযোগের পিছনে বিজয় তার মাতার মুখ দেখছেন। তাকে মনে হচ্ছে যে যদি আজও ব্যবস্থার অবহেলা চলে, তাহলে তিনি আবার তার মাতাকে প্রতারিত করবেন। সকলের আগে বয়োজ্যেষ্ঠ নারীদের আহ্বান করা হলো। অনেক এমন নারী ছিল যাদের অবস্থা রাধিকা দেবীর মতোই ছিল। বিজয় তৎক্ষণাৎ ভাতার কাগজ পূরণ করালেন। যাদের নাম খাদ্য কার্ডে অন্তর্ভুক্ত নেই, তাদের নাম যুক্ত করা হলো। যাদের বাসস্থান জীর্ণশীর্ণ অবস্থায় ছিল, তাদের জন্য আবাসন প্রকল্পের অনুমোদন সেখানেই প্রদান করা হলো। প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হলো যে 1 সপ্তাহের মধ্যে কাজ আরম্ভ করতে হবে এবং প্রত্যেক দিনের প্রতিবেদন সরাসরি প্রধান অফিসে পাঠাতে হবে। কোনো মধ্যস্থতাকারী মাঝে থাকবে না, কোনো ঘুষ চলবে না। যদি কেউ একটা পয়সাও দাবি করে, তাহলে সরাসরি অভিযোগ দায়ের হবে। গ্রামবাসীরা এসব দেখে বিস্মিত হয়ে গেল। তারা আগেও কর্মকর্তা দেখেছে, কিন্তু এমন কর্মকর্তা প্রথমবার দেখছে যে কাগজ নয়, বরং মানুষের চোখ দেখে সিদ্ধান্ত গ্রহণ করছে। বন্ধুরা, এই মধ্যে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এগিয়ে এলো। কাঁপা স্বরে বলল যে, সাহেব, আমার জমিতে গ্রামের দুর্বৃত্তরা দখল করেছে। আমি পুলিশ স্টেশনে গিয়েছি, ভূমি অফিসে গিয়েছি, কিন্তু কোনো শুনানি হয়নি। বিজয় সেই মুহূর্তে লেখক এবং ভূমি কর্মকর্তাকে আহ্বান করলেন। সেখানেই জমির পরিমাপ করালেন এবং দুর্বৃত্তদের সতর্ক করলেন যে যদি সন্ধ্যা পর্যন্ত দখল না সরানো হয়, তাহলে পুলিশি কার্যক্রম হবে। এসব দেখে গ্রামের সেই লোকজন যারা বছর ধরে মাথা নত করে জীবনযাপন করছে, আজ প্রথমবার বুক সোজা করে দাঁড়িয়েছিল। তাদের মনে হচ্ছে যে ব্যবস্থায় মানবিকতা অটুট রয়েছে। দুপুর পর্যন্ত কাজ চলল, রোদ তীব্র হয়ে উঠল, কিন্তু বিজয় তার চেয়ার থেকে উঠলেন না। মা বারবার তাকে জল খাইয়ে দিতে আসছেন, তার মাথায় হাত বুলাচ্ছেন এবং বলছেন যে বাবু ক্লান্ত হয়ে যাবে। কিন্তু বিজয় হেসে বলছেন যে মা, আজ যদি ক্লান্ত হই, তাহলে বুঝব যে জীবনে প্রথমবার সঠিক কাজ করছি। দুপুরের পর প্রকৌশলী এসে জানাল যে কুটিলের স্থানে সেই জমিতে স্থায়ী বাড়ি নির্মাণ করা যাবে। বিজয় স্পষ্ট বললেন যে বাড়ি শুধু ইট এবং সিমেন্টের হওয়া চাই না, তাতে সম্মান এবং সুখও থাকা চাই। 2 কক্ষ, 1 রান্নাঘর, স্বাস্থ্যকর ব্যবস্থা, বিদ্যুৎ এবং জলের সম্পূর্ণ ব্যবস্থা হবে। এবং এই বাড়ি শুধু রাধিকা দেবীর নয়, বরং এই গ্রামের প্রত্যেক সেই মাতার প্রতীক হবে যে দারিদ্র্যের সন্তান পালিয়েছে এবং বদলে একাকিত্ব লাভ করেছে। এটা শুনে রাধিকা দেবীর চোখ ভরে উঠল। তিনি কাঁপা হাতে সন্তানের মাথায় হাত রাখলেন এবং শুধু এটাই বললেন যে বাবু, তুমি খুব বড় মানুষ নও, খুব ভালো মানুষ হয়ে উঠেছ। বন্ধুরা, সন্ধ্যা পর্যন্ত সমগ্র গ্রামের রূপ যেন পরিবর্তিত হয়ে গেছে। লোকজনের মুখে আকাঙ্ক্ষা ছিল, চোখে বিশ্বাস ছিল এবং হৃদয়ে প্রার্থনা ছিল। বিজয় জানতেন যে আসল সংগ্রাম একদিনের নয়, কিন্তু আজ তিনি যে বীজ রোপণ করেছেন তা আগামী বছর পর্যন্ত ফল প্রদান করবে। সন্ধ্যা নামতেই যখন কর্মকর্তারা প্রস্থান করতে লাগল, তখন বিজয় স্পষ্ট বললেন যে আজ থেকে এই গ্রাম আমার দায়িত্ব। যদি কোনো দরিদ্রের সঙ্গে অন্যায় ঘটে, তাহলে তা শুধু ব্যবস্থান নয়, বরং আমার ব্যক্তিগত পরাজয় হবে। রাত্রে বিজয় এবং রাধিকা দেবী নতুন নির্মিত অস্থায়ী আশ্রয়ে উপবিষ্ট হলেন। গ্রামবাসীরা খাবার পাঠালো। রাধিকা দেবী তার সন্তানকে নিজের হাতে খাবার খাইয়ে দিলেন। সেই খাবার যার সুবাস বিজয় দশক ধরে অনুভব করেননি। খেতে খেতে বিজয়ের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং তিনি প্রত্যেক গ্রাসের সঙ্গে তার অপরাধগুলো যেন ক্ষমা করতে লাগলেন। রাধিকা দেবী বারবার বলতে লাগলেন যে বাবু, এখন সব ভুলে যাও, যা ঘটার ঘটেছে। ঈশ্বর তোমাকে এত বড় করেছেন, তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে। বন্ধুরা, সেই রাত্রে বিজয় মাতার সামনে আরেকটা সিদ্ধান্ত উপস্থাপিত করলেন। তিনি বললেন যে মা, আমি চাই যে তুমি আমার সঙ্গে শহরে চলো, সরকারি আবাসে থাকো, চিকিৎসক, ঔষধ, প্রত্যেক সুবিধালভ্য হবে। কিন্তু রাধিকা দেবী এবারও সেই উত্তর দিলেন যা প্রত্যেক সত্যিকারের মাতা প্রদান করে। তিনি বললেন যে বাবু, আমার সন্তান যেখানে রয়েছে সেখানেই আমি, কিন্তু আমার শিকড় এই মাটিতে। যদি তুমি সত্যিই আমার যত্ন করতে চাও, তাহলে এই মাটির যত্ন করো, এই লোকজনের যত্ন করো, আমি এখানেই সুখী। বিজয় মাতার কথা মেনে নিলেন, কারণ আজ প্রথমবার তিনি শিখেছেন যে মাতাকে জয় করতে নয়, অনুধাবন করতে হয়। পরের কয়েক মাসে গ্রামে স্থায়ী বাসস্থান নির্মিত হয়ে প্রস্তুত হল।
রাধিকা দেবী সেই বাসস্থানে স্থানান্তরিত হলেন। গ্রামের অন্যান্য বয়োজ্যেষ্ঠ নারীদেরও প্রকল্পের সুবিধা লভ্য হল। বিদ্যালয়ে শিশুদের সংখ্যা বৃদ্ধি পেল। চিকিৎসালয়ে ঔষধ আসতে শুরু করল এবং গ্রামে প্রথমবার লোকজন অনুভব করল যে কর্মকর্তাদের অর্থ শুধু ভয় নয়, সাহায্যও হতে পারে। বিজয় নিয়মিত গ্রামে আসতে লাগলেন, কখনো প্রধান হিসাবে, কখনো সন্তান হিসাবে, কিন্তু প্রত্যেকবার মাতার চরণ স্পর্শ করে গ্রামে প্রবেশ করতেন। বন্ধুরা, একদিন হঠাৎ বিজয়কে স্থানান্তরের আদেশ লভ্য হল। বৃহত্তর জেলায় নতুন দায়িত্ব, সমগ্র গ্রামে বিষাদ ছড়িয়ে পড়ল। রাধিকা দেবী সন্তানকে আহ্বান করলেন, তার কপালে হাত রাখলেন এবং বললেন যে বাবু, কর্মকর্তার কাজ চলমান, কিন্তু মানুষের কাজ পরিত্যাগ করা নয়। তুমি যেখানেই যাও এটা ভুলো না যে তোমার ক্ষমতা তোমার চেয়ার নয়, বরং সেই মাতা যে তোমাকে ক্ষমা করেছেন। বিজয়ের চোখ ভরে উঠল। তিনি মাতার চরণ স্পর্শ করে প্রতিশ্রুতি দিলেন যে তিনি এই গ্রামকে কখনো ভুলবেন না। বন্ধুরা, আজও যখন কেউ সেই গ্রাম দিয়ে যায়, তখন একটা স্থায়ী বাসস্থান দেখা যায়, যার দ্বারে এক বৃদ্ধা মাতা উপবিষ্ট থাকেন, চোখ দুর্বল কিন্তু মুখ শান্তিপূর্ণ। এবং যখন কেউ জিজ্ঞাসা করে যে আপনি এত সুখী কিভাবে, তাহলে তিনি শুধু এটাই বলেন যে আমার সন্তান কর্মকর্তা, কিন্তু তার থেকেও বড় মানুষ। এবং হয়তো বন্ধুরা, এটাই এই কাহিনীর সবচেয়ে বড় সত্য, যে আসল প্রধান সে নয় যে জেলা পরিচালনা করে, আসল প্রধান সে যে তার মাতার হৃদয়ে ন্যায় বিচার করতে পারে। বন্ধুরা, আজ এই কাহিনীর শেষ মোড়ে এসে যদি আমরা পিছনে ফিরে সমগ্র জীবনের এই যাত্রা নিরীক্ষণ করি, তাহলে এটা শুধু এক সন্তানের প্রধান হওয়ার কাহিনী নয়, এটা সেই মাতার ত্যাগ, ধৈর্য এবং স্নেহের কাহিনী, যে কোনো অভিযোগ ছাড়া তার অংশের প্রত্যেক সুখ তার সন্তানের ভবিষ্যতের নামে উজাড় করে দিয়েছে। রাধিকা দেবীর জীর্ণ কুটির আমাদের স্মরণ করিয়ে দেয় যে দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, বরং সেই অবস্থা যেখানে মানুষ তার স্বপ্নগুলোকেও নীরবে সহ্য করতে শেখে। এবং সেখানে বিজয়ের প্রধান হওয়া এটা শেখায় যে যদি ইচ্ছাশক্তি বলিষ্ঠ হয়, তাহলে অবস্থা যাই হোক না কেন, মানুষ তার ভাগ্য নিজে রচনা করতে পারে। কিন্তু বন্ধুরা, এই কাহিনীর সবচেয়ে বড় বার্তা ক্ষমতা বা চেয়ার নয়, আসল বার্তা অনুতাপ, ক্ষমা এবং মানবিকতা। কারণ বিজয় যদি প্রধান হয়েও তার মাতার কাছে না ফিরতেন, যদি তিনি সেই কুটিরে গিয়ে মাতার চরণে মাথা না নত করতেন, তাহলে তার সমস্ত সাফল্য অসম্পূর্ণ থেকে যেত। এই কাহিনী আমাদের এটাও শেখায় যে মা বাবার হৃদয় কোনো সরকারি কাগজের মতো নয়, যেখানে বিলম্বের কারণ বলে বিষয় সমাপ্ত করে দেওয়া যায়। মাতার হৃদয় তো এমন দ্বার যে যত বিলম্ব হোক না কেন, সন্তানের জন্য সর্বদা উন্মুক্ত থাকে। রাধিকা দেবী তার সন্তানের থেকে কখনো জিজ্ঞাসা করেননি যে তুমি কেন চলে গেলে, তুমি দশক কেন ফিরলে না। তিনি শুধু তাকে আলিঙ্গন করেছেন, কারণ এক মাতার জন্য সন্তানের ফিরে আসাই সবচেয়ে বড় বিজয়। এবং বিজয়ও এটা অনুধাবন করেছেন যে যে চেয়ারে পৌঁছানোর জন্য তিনি সম্পর্ক পরিত্যাগ করেছেন, সেই চেয়ারকে সঠিক অর্থে তখনই সম্মানলভ্য হয়েছে যখন তিনি তার সম্পর্কগুলোকে আবার গ্রহণ করেছেন। বন্ধুরা, এই কাহিনী সেই সব সন্তানদের জন্য একটা দর্পণ যারা তার স্বপ্নের দৌড়ে মা বাবাকে পিছনে ছেড়ে দেয়, এবং সেই সব মাতাদের জন্য একটা আশা যারা আজও দ্বারের দিকে তাকিয়ে থাকেন যে হয়তো আজ তাদের সন্তান ফিরে আসবে। স্মরণ রাখো, সাফল্যের সবচেয়ে উচ্চ শিখরও তখন ছোট মনে হতে শুরু করে যখন মাতার চোখে অশ্রু থাকে, এবং জীবনের সবচেয়ে বড় বিজয় সেই যখন মাতার মুখে সুখের হাসি থাকে। যদি এই কাহিনী তোমার হৃদয় স্পর্শ করেছে, তাহলে এটাকে শুধু শ্রবণ করো না, তোমার জীবনে প্রয়োগ করো। কারণ হয়তো কোথাও কোনো রাধিকা দেবী আজও কোনো বিজয়ের প্রতীক্ষা করছেন, এবং হয়তো আজই সেই দিন যখন তুমি তোমার মাতার কাছে ফিরে তার চোখের ক্লান্তিকে একটু বিশ্রাম প্রদান করতে পারো। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল SM ভয়েসকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।